নমস্কার, আমি মৌসুমী। চলে এলাম আমার পুরুলিয়ার পর্দায় এক নতুন ধরনের উপস্থাপনা নিয়ে, যার নাম কথার ক্যানভাস, অর্থাৎ কথায় কথায় নানান ছবি। আজকের ক্যানভাসে জীবনের প্রথম বড় পরীক্ষায় ফলাফল পেয়ে জেলার মধ্যে কৃতী ছাত্রী হিসেবে যাদের নাম উঠে এসছে তাদের 4 জনকে নিয়ে আমরা কথা বলবো। তারা সবাই আমাদের পুরুলিয়ারই মেয়ে, আমাদের পুরুলিয়ার কন্যারত্ন। আসুন আলাপ করে নি ওদের সঙ্গে। প্রথমে আমার ডান দিকে আছে মধ্যশিক্ষা পর্ষদের জেলার মধ্যে কৃতী ছাত্রী মাম্পি দাস। তারপরে আছে মাদ্রাসা বোর্ডের জেলার মধ্যে কৃতী ছাত্রী আসমা খাতুন। আমার বাঁ দিকে আছে সিবিএসসি বোর্ডের জেলার কৃতী ছাত্রী তৃষা ভট্টাচার্য। তারপরে আছে আইসিএসসি বোর্ডের জেলার কৃতী ছাত্রী পতত্রী বেরা। এবার চলে যাব সরাসরি ওদের কাছে, ওদের মুখ থেকেই ওদের নিজের পরিচয় শুনে নেব। নমস্কার, আমি মাম্পি দাস। বাবার নাম উত্তম কুমার দাস, মা শান্ত দাস। আমি পুরুলিয়া জেলার পুঞ্চা থানার নপাড়া গ্রামের বাসিন্দা। নপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আমি পড়াশোনা করি। মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 10ম শ্রেণীর পরীক্ষায় আমি 685 নম্বর প্রাপ্ত করেছি 700-র মধ্যে। প্রাপ্ত পার্সেন্টেজ 97.85%। আচ্ছা, এবার আসমা, তুমি তোমার পরিচয় দাও। আমি আসমা খাতুন, আমার বাবা ইকরাম আলী আনসারি, আমার মা আমিনা বিবি। আমি হুড়া থানা এমএ একাডেমি হাই মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি। আমার বাড়ি গোপীনাথপুর, আমি মামা বাড়িতে থাকি হিজুরি। আমি 800-র মধ্যে 621 পেয়েছি, 77%। এবার চলে যাচ্ছে আমার বাঁ দিকে, ওদের দুজনকে বলবো নিজেদের পরিচয় দেওয়ার জন্য। নমস্কার, আমি তৃষা ভট্টাচার্য। বাবার নাম সোমনাথ ভট্টাচার্য, মা রিপসা মিত্র। আমি পুরুলিয়া টাউনে ভিক্টোরিয়া স্কুলের কাছেই থাকি। দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের আমি ছাত্রী। 500-র মধ্যে আমি 494 স্কোর করেছি সিবিএসসি বোর্ড এক্সামিনেশন ক্লাস 10-এ, এবং আমি পার্সেন্টেজ পেয়েছি 98.8%। নমস্কার, আমি পতত্রী বেরা। আমার মায়ের নাম মনিকা মাহাতো বেরা এবং আমার বাবার নাম গোবিন্দ বেরা। আমি পুরুলিয়ার জেকে কলেজের কাছেই থাকি। আমি সেন্ট জেভিয়ার স্কুল পুরুলিয়ার ছাত্রী। আমি আইসিএসসি 2025 ক্লাস 10-এ আমি 500-এর মধ্যে 491 পেয়েছি এবং আমার টোটাল পার্সেন্টেজ হচ্ছে 98.2। এবার শুরু করি আড্ডা। প্রথমে চলে যাচ্ছি মাম্পির কাছে। আচ্ছা মাম্পি, এই যে দীর্ঘ পরিশ্রমের পর আজকে তুমি এই জায়গায় এসে এত সুন্দর ফলাফল করেছো, তো এইখানে পৌঁছতে পেরে কেমন লাগছে তোমার? সত্যি বলতে এই জায়গায় পৌঁছাতে পেরে আমি খুশি, এমনকি আমার পরিবার সকলেই খুশি। কারণ যে কোনো একটা কাজের পরিশ্রমের পরে যেটা পাওয়া যায় ফলটা, সেটা স্বাদই অন্যরকম হয়। তাহলে মাধ্যমিক পরীক্ষায় আমি এই ফলাফল করে সত্যি খুব খুশি। আচ্ছা, তুমি কি ছোট থেকেই ভেবেছিলে, মানে তোমার কি একটা এটা গোল ছিল জীবনের, যে আমি জীবনের প্রথম পরীক্ষায় এরকম একটা ভালো রেজাল্ট করব? ছোট থেকে ছিল যে মাধ্যমিক পরীক্ষা প্রথমে ছোট একটা ভালো মানে বড় পরীক্ষার ভাবনাটা ছিল। তাহলে প্রথম থেকে ভেবেছিল যে মাধ্যমিক পরীক্ষায় একটা ভালো ফলাফল আনতে চেয়েছি, কিন্তু নানা রকম প্রতিকূলতা এসছে। তো মাঝে মাঝে ভেঙে পড়েছি যে হবে কি না হবে, তারপর আবার উঠেছি, আবার করছি, তারপর শেষে ফলাফলটা পেয়েছি এত পরিশ্রমের। মানে তুমি এই জায়গায় পৌঁছতে তোমাকে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ। তো সেই অসুবিধাগুলো যখন এসছে সেগুলো কিভাবে কাটিয়ে উঠেছো? কাটিয়ে উঠেছি বলতে আমার শারীরিক অসুবিধা থাকে, তার পাশাপাশি আর্থিক পরিবারের সমস্যা থাকে, সেগুলোতে ভেঙে পড়েছি। আর্থিক সমস্যার কারণে মাঝে মাঝে মনের দিক থেকে ভেঙে পড়তাম। তো আমার পরিবার অত্যন্ত সাপোর্ট করেছে আমাকে। তারা যখনই ভেঙে পড়তাম তারা আমার মনে সাহস জোগাতো এবং আমি উঠে দাঁড়াতাম, আবার পড়াশোনা শুরু করতাম, আরো নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতাম। যাচ্ছি আসমার কাছে। আসমা, তোমার পরিবারে কে কে আছে? আমি, আমার বাবা, আমার মা, এক বোন, এক ভাই। তুমি যে এত ভালো ফল করেছো, তোমার পরিবারের সদস্যদের তার প্রতিক্রিয়া কি? খুবই আনন্দ, আমি খুবই আনন্দ। আচ্ছা আসমা, এই যে ছোট থেকে পড়াশোনা করতে গিয়ে তোমাকে কোনো রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে কি? আমি আমার মামা বাড়িতে থাকি। আমার বাবার আর্থিক সমস্যা ছিল একটুকু, তাই আমার মামা বাড়িতে থেকেছি। তোমার বাবা কি করেন? পরিযায়ী শ্রমিক। আচ্ছা, এবার মাম্পির কাছে যাচ্ছি আবার আমি। মাম্পি, পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালো লাগে? পড়াশোনা ছাড়া আমি নাচ করতে ভালো লাগে, আমি নিজে কবিতা লিখতে ভালো লাগে, বাহ, খুব ভালো। ছবি আঁকতে ভালো লাগে। ছবি আঁকতে ভালো লাগে। আচ্ছা, এই মুহূর্তে যদি তোমাকে বলি তোমার নিজের লেখা দুটো কবিতার লাইন যদি বলে শোনাও আমাদের, আমরা খুব আনন্দিত হই।
আমি নিজে লিখেছি একটা শিক্ষার উপর সামান্য ভাবনা চিন্তা করে লিখেছি, খুব মানে যতটা পারবো বলার চেষ্টা করছি। কবিতার নাম শিক্ষা। শিক্ষাই হলো সকল শ্রেণীর দুগ্ধ, না পান করিলে মানুষ হওয়া যায় না। চাই শিক্ষা, চাই শিক্ষা, চাই শিক্ষা। শিক্ষাই হলো সকল শ্রেণীর দুগ্ধ, না পান করিলে মানুষ হওয়া যায় না। ছোট থেকে বড় হতে বুঝতে হয় না শিক্ষার মর্ম, কিন্তু শিক্ষাই হলো মানবতার ধর্ম। শিক্ষা দেয় জন্ম, শিক্ষা আনে প্রাণ, মানুষ হতে লাগে শিক্ষা, এ যে বিধিরও বিধান। শিক্ষা ছাড়া জন্তু মানব সমান, শিক্ষা ছাড়া মানুষ অচল। শিক্ষা গ্রহণ করে তুমি থাকবে সচল। যারা করে শিক্ষাকে অবহেলা, তাদের মেলে না সুন্দর জীবনের মেলা। যেদিন পারবে শিক্ষার মর্ম বুঝতে, সেদিন পারবে জীবনকে উপভোগ করতে। শিক্ষাই হলো সকল শ্রেণীর দুগ্ধ, না পান করিলে মানুষ হওয়া যায় না। নমস্কার। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তুমি এই যে কবিতা লেখো, নাচ করো, ছবি আঁকো, এইগুলো কি তোমার পড়াশোনার প্রস্তুতিতে কোনো বাধার সৃষ্টি করেছে? না, মূলত আমি নাচ শিখতাম, একটা টিচার আমাকে নাচ শেখাতো, তো ওটা রবিবারের দিন 1 ঘন্টার জন্য হতো, তাহলে নাচটাকে সেরকম ভাবে ডিস্টার্বের বিষয় হিসেবে আমি কোনোদিন দেখিনি। আচ্ছা, তুমি যে আজকে একটা এত ভালো ফল করেছো, এত জীবনের বড় একটা পরীক্ষায়, তা এটাতে মা বাবা বা শিক্ষক শিক্ষিকা কার ভূমিকা সব থেকে বেশি গুরুত্ব? প্রথমত প্রত্যেকটা সন্তানের সাফল্যের পেছনে তার মা বাবার হাত থাকে, তাহলে আমার সাফল্যের পেছনে আমার মা বাবা, পরিবারের প্রচন্ড সাপোর্ট রয়েছে। মা বাবা আমাকে ছোট থেকেই সাপোর্ট করেছে। তার পাশাপাশি স্কুলের টিচাররা, এমনকি গ্রামের দাদারা, সকলে আমাকে স্কুলের টিচাররা সাহায্য করেছে। এমনকি শারীরিক অসুবিধার কারণে মানে চিকিৎসা ভালো করতে না পারলে স্কুল থেকে আর্থিক সহায়তা, এরকম যে কোনো সহায়তা স্কুল থেকে টিচারদের কাছ থেকে পেয়েছি। এমনকি গ্রামের একজন দাদা আমাকে বিশেষ করে 5 থেকে গাইড করে চলেছে, কারণ গাইডের মধ্যে মা বাবা নিজের কাজে ব্যস্ত থাকতো, তাহলে সেরকম ভাবে মানে সাহায্য করতে পারতো না পড়াশোনার ক্ষেত্রে। তাহলে স্কুলের টিচার, এমনি গ্রামের দাদারা সকলে বিনা পয়সে আমাকে পড়িয়েছে এবং যথেষ্ট সাহায্য করেছে, এবং তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। আচ্ছা, এখানে তাহলে আরেকটা জিনিস জিজ্ঞেস করি। এখন তো বর্তমান তো প্রযুক্তিগত দিক থেকে আমাদের খুব উন্নতি হয়েছে, তো সেই রকম মোবাইল বা অন্য কোনো প্রযুক্তিগত সাহায্য কি তুমি নিয়েছো পরীক্ষার প্রস্তুতি? ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় আমি সেরকম প্রযুক্তিগত কোনো সাহায্য নিইনি। তো 11-এ 12-এ নিতেই হবে, কারণ আর্থিক সেরকম সুবিধা না থাকার কারণে আমি বাইরে কোচিং যেতে পারবো না, তাহলে অনলাইন কোচিংটাই ইউজ করব। আচ্ছা, আসমার কাছেও একই প্রশ্ন যাচ্ছি আমি, যে তুমি এই পরীক্ষার প্রস্তুতির জন্য বাইরে কোনো প্রযুক্তির সাহায্য পেয়েছো কি বা নিয়েছো? না। আচ্ছা, সেটা। আর মা বাবা, শিক্ষক শিক্ষিকার কাছ থেকে কিরকম সাহায্য পেয়েছো, মানে তাদের ভূমিকাটা যদি বলো। মা বাবার কাছে ছোট থেকে সাহায্য পেয়েছি, আর স্কুলের শিক্ষক তো সাহায্য করেছে। তুমি সারাদিনে মোটামুটি কতক্ষণ পড়াশোনা করতে? 6-7 ঘন্টা। 6-7 ঘন্টা পড়াশোনা করতে। আর এই পড়াশোনার বাইরে আর কি কি করো? সেমনি কিছু। সারাদিনে মোটামুটি কতক্ষণ পড়াশোনা করতে? আমি সারাদিন মোটামুটি 6-7 ঘন্টা পড়াশোনা করি। পড়াশোনার বাইরে আর অন্য কোনো কিছু? পড়াশোনার বাইরে কিছু। সেরকম কিছু নেই। আচ্ছা, এই যে তুমি এত ভালো ফল করেছো, একটা তো প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে আমি এই পথটা ধরে এগোবো, তো সেরকম তোমার আগামীতে কি স্বপ্ন? আমার আগামীতে স্বপ্ন রয়েছে মেডিকেল। আর তোমার মানে এই যে তোমার যে স্বপ্ন যেটা, সেটা কি তোমার বাড়ির লোকরাও তোমাকে সেইভাবে সাপোর্ট করে? সাপোর্ট করে বাড়ির লোক। আচ্ছা আসমা, আগামী দিনে যারা আবার মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দেবে, তোমার ছোট ছোট ভাই বোনেরা, তাদের কাছে তুমি কি বার্তা দেবে? সেই ছেলে মেয়েরা যেন 6-7 ঘন্টা পড়াশোনা করে, আর স্কুলে যেটুকু পড়ায় সেটুকু ভালোভাবে পড়াশোনা করলে মোটামুটি একটা ঠিক লেভেলে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা মাম্পি, এই মুহূর্তে দাঁড়িয়ে কোনটা বেশি অনুভব করছো, বর্তমান সাফল্যের আনন্দ না ভবিষ্যতের চিন্তা? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি ভবিষ্যতের চিন্তা নিয়ে বেশি চিন্তিত। ভবিষ্যতে কি করব সেটাই ভীষণ, কারণ মাধ্যমিক একটা ধাপ, নিজের সাফল্যের সিঁড়ি পৌঁছাতে গেলে মাধ্যমিক একটা ধাপ, সেই ধাপ সকলকে পৌঁছাতে মানে পার করতে হবে। তো মাধ্যমিক পার করেছি, স্বাভাবিকত এই জীবনের আসল যে লক্ষ্য, সেই লক্ষ্য পৌঁছাতে হবে। তাই লক্ষ্য পৌঁছানোর জন্য সেটা দেখতে হবে যে কি করতে হবে কি না, সেদিকে একটু ভাবনা চিন্তাটা বেশি। কারণ পড়াশোনার ক্ষেত্রে সেরকম বাইরে কোচিং নেওয়ার কোনো ব্যবস্থা আমার নেই, এমনকি পরিবারের সমস্যা খারাপ, নিজেরও শারীরিক দিক থেকে আমি অসুস্থ, তাহলে সব দিক থেকে চিন্তা করে ভবিষ্যতের চিন্তাটা বেশি আমার কাছে মানে প্রতিকূল হয়ে দাঁড়াচ্ছে।
আচ্ছা, আগামীতে কি নিয়ে পড়াশোনা করবে ভাবছো, বা তোমার কি স্বপ্ন? আমি ভবিষ্যতে প্রথমত সবার প্রথমত একজন মানুষ হতে হবে, সবার মানুষের মতো মানুষ। তারপর আমি একজন ডাক্তার হতে চাই, কারণ আমি দেখেছি প্রত্যন্ত গ্রামে মানুষেরা আর্থিক সমস্যা কি অন্য কোনো কারণে, বাইরে অসুবিধার কারণে ভালোভাবে চিকিৎসা করাতে পারে না। তো আমার প্রথম লক্ষ্য ডাক্তার হয়ে তাদের পাশে দাঁড়ানো। তো ভবিষ্যতে আমি নিট পরীক্ষায় বসতে চাই এবং নিজের স্বপ্ন পূরণ করতে চাই। নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ হোক, আমাদের সবার শুভকামনা তোমার সঙ্গে। আচ্ছা, আগামী ছাত্রছাত্রীদের জন্য তোমার কি বার্তা, মানে কিভাবে চললে তারা তোমার মতো এরকম সফলতা অর্জন করতে পারবে, সেটা যদি একটু তাদের কিছু বার্তা দাও। প্রথমত পড়াশোনাকে কখনোই বোঝা হিসেবে দেখলে চলবে না, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে হবে, যে প্রতিদিন আমি নতুন কিছু শিখছি, নতুন কিছু জানছি, বাকিদের থেকে নতুন কিছু আমি জানছি, সেই রকম ভাবে পড়াশোনাকে নিতে হবে। তাহলে দ্বিতীয়ত বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে মোটামুটি নিজের পড়াটা বাড়াতে, সেলফ স্টাডির পরিমাণটা বাড়াতে হবে। শুধু এখন বর্তমান দিনে বেশিরভাগ ছাত্রছাত্রী টিউশনের উপর ভিত্তি করে তারা পড়াশোনাটা করে, কিন্তু নিজের পড়াশোনাটা বাড়াতে হবে। নিজের পড়াশোনা না বাড়ালে হবে না, তাদেরকে সেলফ স্টাডি বাড়াতে হবে এবং প্রত্যেকটা বই, টেস্ট লাইন খুঁটিয়ে পড়ার জন্য, নোটসের উপর নির্ভর না করে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন পড়তে বলবো, তাহলে সফলতা পাওয়া যাবে আশা করছি। বাহ, খুব ভালো। এবার চলে আসছে প্রিশার কাছে। প্রায় সব বোর্ডেরই রেজাল্ট আউট হয়ে গেছিল, কিন্তু তোমাদেরটাই বাকি ছিল। তো এই রেজাল্ট বেরোনোর আগে অনুভূতিটা কেমন ছিল? টেন্সড না কনফিডেন্ট ছিলে যে ভালো রেজাল্ট হবে? অবশ্যই একটু টেনশন হয়েছিল, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় আমি বুঝেছিলাম যে ভালো স্কোরই করবো, তাই ততটা তেমন টেনসড ছিল না। আচ্ছা প্রিশা, তুমি এই যে জীবনের প্রথম বড় পরীক্ষা, সেটার প্রস্তুতিটা কিভাবে শুরু করেছিলে? আমি একদম শুরু থেকে বা ডে 1 থেকে 5-6 ঘন্টা পড়তাম, আর আমি শুধু নোটসের উপর বা টেক্সটটাকে পুরো মুখস্থ করে নেবো সেটার উপর তেমন ফোকাস করতাম না। কনসেপ্টটা শেখা, ভিতর থেকে সেটাকে ভালো লাগা, সেটার উপর আমি বেশি জোর দিই। আচ্ছা, এই যে নিজের এবং স্কুলের পড়াশোনার পাশাপাশি অফলাইন বা অনলাইন কোনো সাহায্য নিয়েছো পরীক্ষার প্রস্তুতির জন্য? অবশ্যই অফলাইন টিউশন তো ছিলই, তার সাথে আমি অনলাইনে ফিজিক্স ওয়ালা থেকে কোচিং নিতাম। আচ্ছা পতত্রী, তুমি যে এই ফলাফল করেছো পরীক্ষায়, এটাই কি আশা করেছিলে না আরো ভালো কিছু আশা করেছিলে? আমি যখনই পরীক্ষা দিয়েছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে ভালো হবে রেজাল্ট। তো আমি এরকমই আশা করেছিলাম এবং আমি আমার পরিশ্রমের ফল আমি পেয়েছি। তোমার পড়ার রুটিনটা কিরকম ছিল? পড়ার রুটিন বলতে আমি সেরকম কোনো বাধা ধরা যে রুটিন ছিল সেরকম কিছু নেই। আমার যখন আমার পড়ার ইচ্ছে হতো আমি তখনই পড়তাম এবং দিনে আমি প্রায় 10-11 ঘন্টা আমি পড়তাম। বাহ, খুব ভালো। আরেকটা জিজ্ঞেস করছি যে স্কুলের বাইরেও তুমি আরো কারো কাছ থেকে সেভাবে কি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য পেয়েছো? হ্যাঁ অবশ্যই, মানে আমার অফলাইন টিউশন ছিলই এবং আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি অনেক সাহায্য পেয়েছি। নানান ইউটিউব ভিডিওস, ওগুলো আমার কনসেপ্টটাকে আরো বিল্ড আপ করতে আরো বেশি করে হেল্প করেছে। পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালো লাগে? পড়াশোনা ছাড়াও আমার গল্পের বই পড়তে খুবই ভালো লাগে এবং আমি আঁকতেও ভীষণভাবে পছন্দ করি। গল্পের বই পড়াটা তো নিশ্চয়ই একটা খুব ভালো অভ্যেস। তো কি কি ধরনের বই তুমি পড়তে ভালোবাসো? আমি সত্যজিৎ রায়ের গল্প বই পড়তে খুব ভালোবাসি এবং ফেলুদা আমার সবচেয়ে ফেভারিট চরিত্র। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি তোমাকে, যেটা হচ্ছে এই যে তুমি বোর্ড পরীক্ষা দিয়েছো, তো এর জন্য স্কুলের তরফ থেকে কি তোমাদের কোনো স্পেশাল কোচিং দেওয়া হয়েছিল বা কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল পরীক্ষার প্রস্তুতির জন্য? স্পেশাল কোচিং বলতে এরকম কিছু প্রোভাইড করা হয়নি, যদিও টিচাররা সবাই আমাদের পাশে থেকেছে, আমাদেরকে এনকারেজ করেছে, আমাদের যখনই ডাউট হয়েছে তখনই ওরা ওটাকে ক্লিয়ার করেছে, তো তারা পাশে থেকেছে আমাদের, কিন্তু কোনো স্পেশাল কোচিং এরকম কিছু দেওয়া হয়নি। আচ্ছা, প্রিশার কাছে একই প্রশ্ন করছি, পড়াশোনার পাশাপাশি কি কি করতে ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি আমার অবশ্যই গল্পের বই পড়তে ভালো লাগে, তাছাড়া গল্প আর কবিতা লিখতেও খুব ভালো লাগে। আর তাছাড়া আমি খেলাধুলোতেও মানে খুবই ইন্টারেস্টেড, আমি ভলিবল খেলতাম তার মাঝে। খুব ভালো, এটা মানে পড়াশোনার পাশাপাশি তুমি যে স্পোর্টসটাতেও খুব ভালোভাবে অংশগ্রহণ করো, এটা তো খুবই ভালো। আচ্ছা, তুমি এই যে গল্পের বই পড়তে ভালোবাসো বললে, তো কার গল্পের বই, মানে কার লেখা বই পড়তে ভালো লাগে? আমার মূলত আগাথা ক্রিস্টি
আর্থার কোনান ডয়েল, আর অবশ্যই মাঝে মধ্যে সত্যজিৎ রায়ের বই পড়তেও খুব ভালো লাগে। আচ্ছা প্রিশা, এই পরীক্ষায় যে তুমি ভালো ফল করেছো, এটার পিছনে তোমার পরিবারের মানুষ, বন্ধু বান্ধব বা স্কুলের তরফ থেকে কিরকম সাহায্য পেয়েছো? অবশ্যই পরিবার পরিজনরা আমাকে প্রচন্ড ভাবে মোটিভেট করেছে। মাঝে মধ্যে যখন ভেঙে পড়তাম, ওরাই মানে আমাকে বলেছে যে ভেঙে পড়িস না, এগিয়ে যা। আর অবশ্যই আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক শিক্ষিকারা, মানে যারা নন টিচিং স্টাফ, তাদের অবদানও মানে প্রচন্ড গুরুত্বপূর্ণ। তারা আমাকে কনসেপ্ট বোঝানো থেকে শুরু করে যে মানসিক প্রস্তুতিটা দরকার হয় পরীক্ষা দিতে যাওয়ার আগে, যেটা মানে কনফিডেন্স ছাড়া তো আর পরীক্ষা দেওয়া সম্ভব নয়, তো সেটা তারা প্রচন্ড ভাবে বিল্ড আপ করেছে। মানে শিক্ষক শিক্ষিকারা খুব ভাবে পাশে থেকে যেভাবে সাহায্য করেছে, পরিবারের মানুষরাও তোমাকে সেইভাবে সাহায্য করেছে। হ্যাঁ, আর তাছাড়া পরীক্ষার যেই সিলেবাস বা কনসেপ্ট ক্লিয়ারেন্স, সেটাও আমার শিক্ষক শিক্ষিকারা মানে খুব ভালোভাবে বুঝিয়েছেন বা সাহায্য করেছেন। আচ্ছা প্রিশা, এটা তো তুমি বললে পরিবার পরিজন বা টিচারদের কথা, এমন কি হয়েছে যে তোমরা বন্ধুরা একসঙ্গে বসে কোনো গ্রুপ স্টাডি করেছো বা তার মাধ্যমে কিছু উপকৃত হয়েছে, এই ধরনের কিছু? হ্যাঁ, মাঝে মধ্যে প্রি বোর্ডসের আগে আমরা একসাথে বসে পড়তাম, তো সেটাও আমার মনে হয় আমাদের এক দিক থেকে খুব সাহায্য করেছে। কারণ একা পড়ার থেকে গ্রুপ স্টাডিতে পড়াতে মানে আমার মনের জোর অনেক বেশি ছিল। আচ্ছা, ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো? মানে এরপর আর কোন দিকে এগোবে বা কি নিয়ে পড়াশোনা করবে? ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ারিং পারসিউ করতে চাই, যেহেতু আমার অঙ্ক সাবজেক্টটা খুবই ভালো লাগে। যেহেতু ইন্ডিয়া সায়েন্স আর টেকনোলজির দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, আমিও সেইভাবে অ্যাজ আ সায়েন্টিস্ট আমি নিজের অবদান দিতে চাই। আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন করি। বর্তমান সবাই খুব মোবাইল আসক্ত হয়ে পড়েছে, তোমার কি মনে হয় যে এটা মোবাইলটা ক্ষতিকর না সাহায্য করে, বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে? মোবাইলের প্রতি আসক্তি অবশ্যই ভালো নয়, কিন্তু মোবাইল ছাত্রছাত্রীদেরকে সাহায্য করতে পারে যদি তারা সেই মোবাইলটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারে, যদি তারা ইন্টারনেটটাকে জ্ঞান লাভের জন্য ব্যবহার করতে পারে ইনস্টেড অফ অ্যাডিকশন। হ্যাঁ, এটা একদম নিশ্চয়। মানে প্রত্যেকটা জিনিসেরই আমরা জানি সুফল এবং কুফল আছে, সুফলটাই নেওয়া একদম ভালো। আচ্ছা, ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে আগামী দিনে, তারা যাতে তোমার মতো এরকম সফলতা লাভ করতে পারে, সেই জন্য তোমার কি তাদের জন্য টিপস থাকবে সেই সব ছাত্রছাত্রীদের জন্য? প্রথমত আমি তাদেরকে বলবো একেবারেই চাপ না নিতে। এটা প্রথম পরীক্ষা, এটা একটা ধাপ, এটা সবাইকেই পেরোতে হয়। এবং দ্বিতীয়ত আমি বলবো যে মার্কসের পিছনে না ছুটে যে সাবজেক্টটা তুমি পড়ছো বা যেটাতে তুমি ভালো স্কোর করতে চাও, সেটার কনসেপ্টের উপর ফোকাস করো, সেটাকে ভালোবেসে পড়ো। এটা না ভেবে যে আমাকে পড়তে হচ্ছে বলে আমি পড়ছি বা আমাকে মার্কস আনতে হবে বলে আমি পড়ছি। এটা খুব ভালো কথা বললে, মানে ভালোবেসে পড়ো। পতত্রী, তোমার কাছে যাচ্ছি। এই যে তুমিও যে বোর্ড দিয়েছো স্কুলের তরফ থেকে, স্পেশাল কেয়ার পাওনি বলছো, তোমার কাছেও জিজ্ঞেস করছি যে তোমরা গ্রুপ স্টাডি কখনো করেছো? মানে বন্ধু বান্ধবরা মিলে গ্রুপ স্টাডি করলাম যাতে আমার আউটকামটা আরো ভালো হয়। গ্রুপ স্টাডি বলতে আমার সেরকম যে খুব গ্রুপ স্টাডি করেছি বা অনেকবার গ্রুপ স্টাডি করেছি এরকম কিছু নয়। হ্যাঁ, কয়েকবার আমি করেছি, বাট আমি নিজে নিজে সেলফ স্টাডি করাটাকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে করবো। বাহ, খুব ভালো। আচ্ছা, আজকে তোমার সঙ্গে বাকি বোর্ডেরও যেসব ছাত্র মানে ছাত্রীরা বসে আছে এখানে, তারা কিন্তু প্রত্যেকেই ছাত্রী। তো এইটা দেখে আমি একটা জায়গায় আসতে পারি যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও এখন কিন্তু মানে সমস্ত প্রতিকূলতাকে জয় করে সফলতা অর্জন করছে। যে এই যে মেয়েরা এগিয়ে আসছে, এইটা সম্বন্ধে তুমি কি বলবে? আমি এটা দেখে খুবই আনন্দিত যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানভাবে এগিয়ে আসছে, ওদেরকে টেক্কা দিচ্ছে। এরকম নয় যে মেয়েরা একদম পিছিয়ে আছে, তারাও নিজেদের জীবনের প্রতিকূলতা পেরিয়ে এসে ওদেরকে ওভারকাম করে ওরা নিজেদের জায়গা দখল করে নিচ্ছে এবং তারা নিজে নিজে সফল হচ্ছে। এটা দেখে আমি সত্যিই খুব আনন্দিত এবং
এই যে মেয়েদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে, মেয়েরা নিজেদের প্রতিভাকে খুঁজে পাচ্ছে, তারা নিজেদেরকে আবিষ্কার করছে যে না তারাও করতে পারে, তারাও চাইলে সফল হতে পারে, এটা তাদের মধ্যে একটা কনফিডেন্স এসছে, এইটাই একটা বিশাল বড় ব্যাপার। এই ভবিষ্যতের স্বপ্ন কি? ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন, এবং আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। আমি দেখেছি যে অনেকে যারা চিকিৎসা পায় না, তারা চিকিৎসার অভাবে তারা মারা যায়, তো আমি তাদেরকে হেল্প করতে চাই, আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। বাহ, খুব ভালো। মানে তোমার এই ভবিষ্যতের স্বপ্ন যাতে পূর্ণ হয় তার জন্য আমাদের সবার শুভকামনা তোমার সঙ্গে থাকবে। আগামী দিনে ভাই বোনদের জন্য কি বার্তা দেবে? আগামী দিনে যারা পরের বছরগুলোতে তারা আবার যখন ভোট দেবে, তাদের কাছে আমার একটাই কথা যে কোনো চাপ নেওয়ার কিছু নেই, জাস্ট পড়ে যাও, কনসিস্টেন্ট থাকো, জিনিসগুলোকে বোঝো, কনসেপ্টটা ক্লিয়ার রাখো, আর জিনিসগুলোকে প্রোক্রাস্টিনেট করো না যে পরে করবো, এরকম ভাবে তুমি তুলে রেখো না। পুরো আজকে যে কাজটা সেটা আজকেই শেষ করে নাও, এরকম না যে পরে করব, এরকম না, আজকে যে কাজ সেটা আজকেই করতে হবে, এরকম ভাবে কনসিস্টেন্ট থাকলেই তুমি ইজিলি ভালোভাবে স্কোর করতে পারবে। খুব ভালো। মানে সবার কথা শুনে একটাই আমরা বুঝতে পারছি যে পড়াশোনাটাকে চাপ না ভেবে ভালোবেসে পড়াশোনা করো এবং সেই পরিশ্রমের ফল নিশ্চয়ই পাওয়া যাবে। আজকে কথার ক্যানভাস আমরা এখানেই শেষ করতে চলেছি। আজকে আমরা যে 4 জন কৃতি ছাত্রীকে পেয়েছি আমাদের মাঝখানে, তোমাদেরকে বলছি এখানে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আগামী দিনের যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছ তার জন্য আমাদের তরফ থেকে, সমগ্র পুরুলিয়াবাসীর তরফ থেকে তোমাদেরকে রইল শুভেচ্ছা, শুভকামনা। আর আমার পুরুলিয়ার তরফ থেকে তোমাদের হাতে সামান্য কিছু উপহার দিয়ে তোমাদেরকে আমরা পুরস্কৃত করছি। তোমাদেরকে একটাই কথাই বলবো, চড়ইবতী চড়ইবেতী চড়ইবেতী। এখানে 2 জন মা উপস্থিত আছেন, ডেকে নিচ্ছি কৃষ্ণা ভাদুরী ম্যামকে। ডেকে নিচ্ছি আরেকজন মাকে, মানসী গুপ্ত ম্যামকে। সবাই ভালো থাকুন। আজকের মতো কথার ক্যানভাস এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো কথার ক্যানভাসের নতুন কোনো জলছবি নিয়ে। আপনারা আমার পুরুলিয়া এটিসি চ্যানেলে চোখ রাখুন, এটাকে লাইক করুন, শেয়ার করুন, ছড়িয়ে দিন আরো অনেকের মাঝখানে, যাতে সবাই এটার আনন্দ উপভোগ করতে পারে। আজকের মতো বিদায়।